করছে না, ও এখানে সে ওয়েট করে নাই দেখে তো এই জন্য সমস্যাটা করছে, তাই না? তো এখানে আমি বলে দিই যে সেট টাইম আউট বলে দিই কনসোল, এখানে ওই জন্য ওয়েট করে সেট টাইম আউট। তারপরে তুমি যদি এখানে কি করো যে সেট টাইম আউট ফাংশন দিলাম, ফাংশন দেওয়ার পরে এখানে সেকেন্ড ব্র্যাকেট, জাস্ট এটা বোঝানোর জন্য, এটা তোমাদের করা লাগবে না। এখানে সেভ করলাম, সেভ করার পর আমি এখানে বলে দিলাম কত 4000, সেভ, সেভ করলাম। এখন যদি আমি এটাকে এই ওয়েট না ব্যবহার করি বা এসিঙ্ক আমি না ব্যবহার করি, তুমি প্রথম অবস্থায় দেখো আসলে রেজাল্টটা কি আসে। সেভ করলাম, এসিঙ্ক ব্যবহার করি নাই, জাস্ট মেইন ফাংশনটা আমি এখানে কল করছি, জাস্ট এখানে কি করব সিএলজি দ্বারা এটা কি করে ফেলছি, জাস্ট আমি কিন্তু এখানে কোনো এই ওয়েট ইউজ করি নাই, তাই না? এসিঙ্ক ওয়েট সে কি করবে, এই যে দেখো এখন আমি চালাইলাম, আচ্ছা এই যে তো চালাইছি, এই যে এখন আমি চালাইলাম, সে কি করছে প্রথম অবস্থায় এখানে বলে দিচ্ছে যে প্রমিস ইকুয়াল টু পেন্ডিং বলে দিচ্ছে, তার মানে এই যে এই রেজাল্টটাকে বলে দিচ্ছে। লাস্টে সে এই যে 4 নম্বরে পেন্ডিং, একটা প্রমিস কি রিটার্ন মানে কি, পেন্ডিং মানে কি সে শেষ, তো মানে ফুলফিল হইলে তো শেষ, ফুলফিল অথবা রিজেক্ট। সো এখানে কি প্রথম অবস্থায় সে কনসোল লক করে দিচ্ছে কিন্তু লাস্টে সে দেখাচ্ছে না, তাই না? তার মানে কি যে এটার মাঝখানে সমস্যা আছে বা সে কাজটা ফুলফিল ভাবে হয় নাই। এখন তুমি যদি চাও যে না এই প্রমিসটা তুমি ফুলফিল ভাবে শেষ করে তারপরে সে পরের লাইনে আসবে, তার জন্য তোমাকে কি করতে হবে, অ্যাসিঙ্ক এবং ইউডি, অ্যাসিঙ্ক এবং এওয়েট ইউজ করতে হবে। তুমি যদি শুধুমাত্র অ্যাসিঙ্ক ইউজ করো সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না, তোমাকে কি ইউজ করতে হবে, অ্যাসিঙ্ক এবং এওয়েট। অ্যাসিঙ্ক মানে সে প্রমিস রিটার্ন করবে যে অ্যাসিঙ্ক তুমি এখানে ফাংশন আগে বলে দিলা, তারপর তুমি এখানে বলে দিবা কি এওয়েট। এখন তুমি যদি সেভ করে যদি এখন আমি এটাকে চালাই, দেখো এই যে 1 1 এবং 2 এর পরে তারপরে কিন্তু সে ওয়েট করতেছে, ঠিক আছে? সো ওয়েট করার পরে যে প্রমিস রিজলভ হইছে, তারপরে কি 3 আসছে, তারপরে 4 আসছে। তার মানে কি সে লাইন বাই লাইন কাজ করতেছে না, অ্যাসিঙ্ক্রোনাস জিনিসটাকে আমি সিঙ্ক্রোনাস করে ফেলতেছি না। সো এটা হলো মডার্ন ভাবে করার জন্য, যে আমাদের ডিফল্ট ভাবে সে কিন্তু কি আসে যে ছোট কাজগুলোকে আগে করে ফেলে এবং বড় কাজগুলোকে সে লাস্টে ফেলে। আমরা তাকে একটু অর্ডার করে ফেলতে পারি যে না তুমি এটা করতে পারো না, তুমি একদম যা আসবা একদম করে আসবা, ঠিক আছে? সো এটা হলো সাধারণ বিষয়, সো এই জিনিস তুমি জানো। তো এখন আমরা এই উদাহরণটা বাদ দিয়ে দেই, যেমন এর আগে আমরা এক্সাম্পলে কি দেখছি, যে এর আগের প্রজেক্টে আমরা কি দেখছি, যে এখানে যদি আমি এখানে ওপেন করি, একটু ওপেন করলে এই যে রিক্যাপের মাঝখানে চলে, সো রিক্যাপের মাঝখানে কি ছিল, যে আমাদের এখানে একটা অ্যারে ছিল, অ্যারেটাকে আমরা কি করছি, অ্যারেটা যেহেতু আমাদের এখানে চেঞ্জ করতে পারবো না, অ্যারেটা মানে এখানে স্ট্যাটিক ভাবে আমরা অ্যারেটাকে ডিক্লেয়ার করে দিয়ে জাস্ট এখানে একটা ম্যাপ চালা ফর ইচ চালাই দিছি, তাই না? যে একটা একটা এলিমেন্টটাকে ভাগ করে ফেলছি। বাট এখন আমাদের প্রশ্ন হলো এটা আমাদের অ্যারে সবসময় থাকে না, কেন থাকে না? সো এটা তো ডাটাবেসের জিনিস, এটা তো এখানে আসবে না, তার জন্য আমাদেরকে কি করতে হবে, ডাটাবেস থেকে নিয়ে আসতে হবে। তো এটা থাকবে না, আমাদেরকে এই পে থেকে কল করে নিয়ে পরে এখানে আনা লাগবে। তো এই জিনিসটা তুমি এখানে খেয়াল করো। আমি এটাকে ক্লোজ করে দেই, যে উইন্ডোটাকে ক্লোজ করে দেই। এখন এখানে আমি অ্যাপ ডট ফাইলটাকে আমি মানে একদম সবকিছু মিশাই দিলাম, একদম ঝকঝকা পানির মতো। এখান থেকে আমি কি লিখবো, এখানে লিখবো যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল লিখলাম একটা, লেখার পরে ইন্টার দিলাম, তারপরে কি শিফট 1 চাপ দিলে কি এক ডিফল্ট ভাবে একটা পেজ সেটআপ চলে আসে না? সো আমার এখানে কি অ্যাপ ডট জেএস আছে না, app.js দেখতে পারতেছো? সো এটাকে কানেক্ট করতে গেলে কি করতে হবে, তো তুমি এই যে স্ক্রিপ্ট, এই যে বডির উপরে জাস্ট এই যে তুমি বডি আছে না, বডি থেকে তুমি মনে করো যে এখানে একটা ইন্টার দিলা, ইন্টার দেওয়ার পরে যে বডির শেষ হওয়ার আগে তুমি এখানে বলে দিলা স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট বলে পরে লাস্টে চলে আসবে এই যে ডাউন অ্যারো দ্বারা। আসার পর তুমি যে সোর্সের এখানে জাস্ট ট্যাবে চাপ দিবা, দেখবে যে সোর্সের এখানে বলেছে, তোমার যদি এখানে ডট দিবা, দিলে তোমাকে কিন্তু ফাইলটাকে সাজেশন করতেছে, তো তুমি এখানে চাপ দিলে অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। এখন তুমি যদি এখান থেকে তুমি বলো যে সিএলজি কনসোল লগ বলে দিয়ে তুমি বললা কি যে হ্যালো, তারপর তুমি এখানে সেমিকোলন দিয়ে দিলা। তো এখন আমি যদি এটাকে এইচটিএমএলটাকে যদি রান করি ব্রাউজারে, সেক্ষেত্রে দেখো কি লেখা আসে। আমি কিন্তু উপরে কোনো কিছু লিখিনি, জাস্ট আমি এখানে উপরে লিখে দিলাম যে h2 ইকুয়াল টু ওয়েলকাম। এখান থেকে রাইট বাটনে ক্লিক করলাম, ওপেন লাইভ সার্ভারে চাপ দিলাম, সে অটোমেটিকলি কোথায় চালু হয়ে গেছে, তো ওয়েলকাম চলে আসছে, তাই না? তো ওয়েলকামে চলে আসার পর আমি যদি এখানে F12 চাপ দেই, দেখবা যে এখানে যদি আমি এই যে কেটে দিয়ে যদি রিলোড দেই, রিলোড দেওয়ার পর কি এখানে হ্যালো লেখা চলে আসছে না? তার মানে কি যে হ্যালো, হ্যালো, হ্যালো কি আমি কনসোল লাগে এখানে হ্যালো করি নাই? তুমি app.js এর সাথে কি কানেকশন আছে না তার?
তো এখন আমি চাচ্ছি যে এখানে একটা এই ফেচ করতে, ডাটাগুলোকে ফেচ করতে, যে অ্যারে যে আমরা ডিফল্ট ভাবে করে দিয়েছিলাম, এই অ্যারেটাকে কি করব, ডাটাবেস থেকে নিয়ে আসার জন্য। তো এখন আমি এখানে তোমাদেরকে একটা এপিআই দিব, এই যে এই এপিআইটা, যে এই এখানে আমি তোমাদের গ্রুপও দিয়ে দিব কাজ করার শেষে, যে তুমি এখানে এই যে তীর চিহ্ন দিয়ে দিলে তোমার এটা একটু ডিজাইনের মতো আসবে। সেটা কি একটা অ্যারে না? দেখো না অ্যারে না, এই যে অ্যারের মতো দেখা যায় না, একটা থার্ড ব্র্যাকেট আছে না, থার্ড ব্র্যাকেট না? আপনি ভালো, আপনি কি যেন লিখতেছিলেন আমি দেখছিলাম, আপনি পিছনে বসেন তো ওইখানে, আমি যাতে দেখা যায় আমার। তো এখানে এই যে অ্যারে আছে, প্রথমে দেখো অ্যারে দ্বারা শুরু হয়েছে, তারপরে নিচে তুমি যাও, দেখো এখানে কি সেকেন্ড অ্যারো আছে না, সেকেন্ড অ্যারো আছে না, তার মানে কি এটা অ্যারের মধ্যে, আর জাস্ট একটা করে কি অবজেক্ট আছে না, অবজেক্টের মধ্যে কি মাল্টিপল ভ্যালু থাকে না, টাইপ দ্বারা বলে দিতে পারেন যে তার নেম পাস্তা, তার ক্যাটাগরি কি ইতালিয়ান, তার প্রাইস কত 7.99, সে কি ভেজিটেরিয়ান কিনা, তারপরে বলতেছে সে কি তার একটা ইমেজের একটা ফটোর লিংক আছে। তো এইগুলা দেওয়া আছে, তুমি এখন কি করবা, জাস্ট এইটাকে তুমি লিংকটাকে কপি করবা, তো লিংকটাকে কপি করে রেখে দিলাম, এটা আমাদের দরকার আছে। তো এখন আমি এখানে একটা কি করব, যে একটা ডিভ নিব। কোথায় ডিভ নিব, যে এখানে একটা ডিভ নিব, ডিভের মাঝখানে কি করব, যে আমি ওই ফুড আইটেম গুলাকে রাখবো। আমি জাস্ট এখানে বললাম যে ডিভ, ডিভ দেওয়ার পর আইডি নেম দিব, কি দিব, যে বক্স কন্টেইনার দিলাম, BOX বক্স, একটা হাইপেন দিয়ে লিখলাম CONTAINER কন্টেইনার, দেওয়ার পর এন্টার দিলাম, দেখো এখানে তৈরি হয়ে গেল। এর মাঝখানে কিন্তু আমি কোনো কিছু লিখিনি, জাস্ট এটাকে ধরতে গেলে আমাকে কি করতে হবে, app.js এ চলে যাব। চলে যাওয়ার আগে আমরা একটু মডার্ন বা আমরা একটু প্রফেশনাল ভাবে কাজগুলো করি, যেহেতু আমাদের একটা ক্লায়েন্ট নিবে, তার জন্য তো আমাদের প্রফেশনাল ভাবে কাজ করতে হবে, তাই না? সো আমরা বললাম যে আমাদের এই ফুল ফাইলটা একটা কি থাকবে, মেইন ফাংশন থাকবে, যে ফাংশনটাকে আমি অল টাইম কল করে রাখবো। সো তুমি এখানে ফাংশন লিখতে গেলে কি লিখতে হয়, প্রথমে ফাংশন লিখতে হয় না, কিওয়ার্ড, তারপর কি দিতে হয়, যে একটা নেম তুমি বলে দিলে যে মেইন, তারপর তুমি কি প্রথম ব্র্যাকেট দিলা, তারপর তুমি সেকেন্ড কার্লি ব্র্যাকেট দিয়ে এন্টার দিলা। এন্টার দেওয়ার পর তুমি এখানে কনসোল লগ করে দিলা, যে বলে দিলা যে MA মেইন। এখন যদি আমি এটাকে সেভ করি, সেভ করার পর যদি আমি আমার ওই যে লাইভ সার্ভার যেখানে চালু হয়েছে এখানে যা দেখি, কিন্তু কনসোল লগ আসে নাই। কেন আসে নাই? আমি তো ফাংশন লিখছি তাকে, বাট এখানে কিন্তু কল করিনি আমি। কল করছি তাকে কোথাও, ওই যে মেইন, আমি তাকে কল করিনি। তো এটাকে কল করার জন্য কি করতে হবে, জাস্ট একটু তুমি নিচে লিখে দিবা যে মেইন স্ল্যাশ দিলা, মানে স্ল্যাশ দিবা না, তুমি এখানে প্রথম ব্র্যাকেট দিবা, দেওয়ার পর তুমি এখানে সেমিকোলনটা দিয়ে দিলা, সেভ করলা, দেখো এইবার কিন্তু মেইন লেখাটা চলে আসছে, দেখছো? তার মানে কি এখন ঠিকঠাক? সো এটাকে তুমি কাজ করার জন্য তুমি প্রথমে এই দুইটা স্টেপে করবে। এখন আমি মনে করো যে ওই বক্স কন্টেইনারকে আমি ধরবো, কিভাবে ধরবো, সেখানে লিখলাম যে কনস্ট্যান্ট, তুমি এখানে লিখতে পারো যে বক্স CONTAINER কন্টেইনার, দেওয়ার পর তুমি ইকুয়াল দিলা। কিভাবে ধরতে হয়, পুরো HTML ফাইল একটা ডকুমেন্ট, তোমরা জানোই। ডকুমেন্টের পর গেট এলিমেন্ট বাই আইডি, যেহেতু আমি আইডি দ্বারা করছি সেক্ষেত্রে গেট এলিমেন্ট বাই আইডি দিলাম। প্রথম ব্র্যাকেট দিয়ে আমি এখানে লিখে জাস্ট এখানে যে আইডিটা দিছি ওই আইডিটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। সো কিভাবে, সো এখান থেকে কপি করে নিয়ে এই যে এখানে পেস্ট করে দিলাম। তুমি যদি এখানে স্ল্যাশ দাও, যদি এটাকে কনসোল লক করো, CLG কনসোল লক, তুমি এখানে বলতে পারো যে বক্স কন্টেইনার, তুমি সেভ করো। তুমি যদি এখন নিচে যাও দেখবা যে এই তুমি বক্স কন্টেইনারকে ডিফটাকে ধরতে পারতেছো, এখানে লেখা দেখাচ্ছে না, বাট তুমি এখানে ধরতে পারতেছো, তাই না? তো তার মানে তুমি সফল, একদম উদ্যোক্তা হয়ে গেলা, যে সফল ফ্রিল্যান্সার তুমি, যে সবকিছু তুমি ধরে ফেলছো। এখন তুমি এটাকে কি করলা, যে এটাকে নামায় ফেললা, বা তুমি চাইলে এখান থেকে কি তাকে স্টাইল দিতে পারো না একটা, যে বলে দিলা যে তুমি এখান থেকে স্টাইল দিতে পারো, পারলে তুমি কোথা থেকে করে ফেলতে পারো, যে এখানে তুমি এই যে স্টাইল ট্যাগ দিয়ে তুমি এখানে বলে দিলা যে কি বক্স কন্টেইনার নামে দেওয়া আছে না নেমটা, সো আমি কি আইডি লেখার জন্য এখানে দিলা, দেওয়ার পর তুমি এখানে ওই ভি দ্বারা এটাকে কন্ট্রোল ভি দ্বারা তুমি এটাকে কপি পেস্ট করলা, তারপর ব্র্যাকেট দিলা, বলে দেওয়ার পর তুমি বললা যে বর্ডার, বর্ডার দিয়ে আমরা চিনবো কত 2 পিক্সেল সলিড, তারপরে কি দিলা, যে ব্লু কালারের দিলা তুমি, যে আমরা দিতে পারি যে ব্লু কালার। দেওয়ার পরে তুমি যদি দেখো যে এইভাবে কিন্তু সে চলে আসছে, এই সাইডে চলে আসছে, বাট মার্জিন প্যাটার্ন কিছু দেয় না, এই জন্য এরকম ভাবে আসছে। এখন আমাদের কাজ হলো যে আমরা যে এই এপিআই এর মাঝখানে কতগুলা ডাটা আছে তুমি দেখছো, খেয়াল করছো?
হয়তো বা থাকবে 10 5 15টা 20টা থাকবে। সো এইগুলা আমাদের ওইখানে নিয়ে আসা দরকার। মনে করো যে এটা আমরা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করবো বাইরে। ঠিক আছে, এটা নিয়ে আসবো কিভাবে? কোন একটা ব্যাকএন্ড থেকে, ব্যাকএন্ডের কিন্তু এই পার্টটাই কিন্তু মেন ইউআরএল, এটা কিন্তু মেন। তুমি এখানে চাপ দিবা, চাপ দেওয়ার পর এই যে কন্ট্রোল অল করে সবগুলোকে কপি করে নে, কন্ট্রোল সি দ্বারা কপি করবে। কপি করার পর তুমি এটাকে ডিক্লেয়ার করবে কিভাবে? জাস্ট সিম্পল ভাবে, যে তুমি এখানে আর তোমার কাজ নাই, তুমি এখানে চলে গেলা এই যে বক্স কন্টেইনারের নিচে, তুমি এখানে লিখবে কি কনস্ট্যান্ট রেস রেস। তুমি রেসপন্সও লিখতে পারো ফুল নাম, আমি জাস্ট কি দিচ্ছি রেস। রেস দেওয়ার পর তুমি ইকুয়াল দিলা, ইকুয়াল দেওয়ার পর তুমি ফেচ দিলা, ফেচ। ফেচ দেওয়ার পর তুমি এখানে কি করলা, ইকুয়াল করলা, মানে এখানে তুমি যে ডট তুমি দাও নাই, ডাবল কোটেশন দাও নাই, ডাবল কোটেশন দেওয়ার পর তুমি এখানে ভি দিলা, দেওয়ার পর তুমি ইউআরএলটা দিলা, দেওয়ার পর তুমি এটাকে কি করলা, একটা সেমিকোলন দিলা, তুমি শেষ করলা। তোমার এটা প্রথম কাজ। তারপরে কাজ কি, তুমি কনস্ট্যান্ট, তুমি আসলে ডাটাটা, আমি মনে করো যে ডাটা নেমে নিলাম, যে ডাটা নেম নামে নিলাম, নেওয়ার পর আমি এটাকে কি করলাম, যে এই যে এখান থেকে যে রেসপন্সটাকে নিচ্ছে আমি, সো এটাকে নেওয়ার কারণে এটাকে আমি এখানে লিখলাম যে রেস রেস। তারপর ডট দিব, ডট দেওয়ার পর আমি লিখবো যে জেএসওএন, জেসন লিখবো। কি করবো, যে ওইটা আমার ওইটা আমার যে ফাইলে আছে, ঠিক ওই ফাইলটাকে আমি কিসে করব, কনভার্ট করব, জেসন ফাইলে কনভার্ট করব। সো এখানে আমি কি করব, যে প্রথম ব্র্যাকেটটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর এখানে আমি ক্লোন দিয়ে দিলাম, ক্লোন দেওয়ার পর আমি এখানে সেভ করলাম। সেভ করার পর তুমি যদি এখানে যাও, তুমি যদি এখন তুমি তোমার ওই লাইভ সার্ভারে যাও, তুমি নিচে কিন্তু জাস্ট একটা এরর দেখতে পারবা। এটা পরে বলতেছি যে কেন তুমি দেখতে পারতেছো। এখন তুমি যদি এখানে কনসোল লগ করো, যে তুমি আসলে ডাটা গুলো কি পাইলা কিনা। সো ডাটা এখানে দিলা, সেভ করলা। এখন তুমি যদি যাও, যাওয়ার পরে তুমি যদি এখানে দেখো, সেখানে কি বলতেছে, যে কত নম্বর লাইনে তোমাকে এরর দিছে সে কিন্তু বলে দিছে। জাস্ট এই যে 5 নম্বর লাইন দেখা যায় না, 5, এই যে লাস্ট app.js দিয়ে একটা ক্লোন দিয়ে 5 দেওয়া আছে কিন্তু, তার মানে তোমার সমস্যাটা হচ্ছে কোথায়, 5 নম্বর লাইনে। সো তুমি যদি 5 নম্বর লাইনে যাও, এই যে 5 নম্বর লাইন, কিন্তু এই লাইনটা সে পাচ্ছে না। সো আমরা বাদ দিলাম, যে এই লাইনটা ভুলে গেলাম, সেভ করলো, এই লাইনটার কমেন্ট আউট করে জাস্ট আমরা রেসপন্সটাকে একটু বলে দিলাম রেস, যে এটাকে কনসোল লগ করি, যদি আসে এখানে। সো এখানে দেখো কি করছে সে, প্রমিসটাকে পেন্ডিং করে দিচ্ছে। আসলে কি প্রমিস পেন্ডিং মানে কি সব কাজ শেষ? প্রমিসটাকে তো আমরা ফুলফিল ভাবে করতে হবে, তাই না? তো এটাকে ফুলফিল ভাবে আনার জন্য আমাদেরকে কি করতে হবে, যে এখন তোমাদের একটা বোঝাই, যে সার্ভার থেকে তো ডাটা আনতে গেলে তো সময়ের প্রয়োজন হয়, সময়ের প্রয়োজন হয় না, ইন্টারনেটে একটা ব্রডে ব্র্যান্ডউইথ সে খরচ করে না। সো এটা খরচ করার জন্য কি করতে হয়, তার কাছে ডাটা লাগে, সে যায় ওখানে রেসপন্সটা নেয়, তারপরে আসে, তার জন্য কি একটু সময় হয় না? জাভাস্ক্রিপ্ট কি করে, সে তার জন্য ওয়েট না করে, সে সরাসরি এখান থেকে নিচের লাইনে রিটার্ন করে আসে। সো এটা সমস্যা সমাধানের জন্য আমরা কি ইউজ করছিলাম, যে অ্যাসিঙ্ক্রোনাস, সে কাজগুলোকে পরে করে। সো এখন যে এটাকে সমস্যা সমাধান করার জন্য আমরা ইউজ করছিলাম কি, যে তোমার ইউজ করছিলাম না আমরা, যে অ্যাসিং কে ওয়েট, অ্যাসিং কে ওয়েট, অ্যাসিং, অ্যাসিং কি করে, সে একটা রিটার্ন করে। সো আমি যদি এখানে বলি, যে এই যে ফাংশনের আগে অ্যাসিং দিয়ে দিলাম, অ্যাসিং দিয়ে দেওয়ার পর আমি যদি ফেচের আগে বলে দিই যে এ ওয়েট, এর বলে দেওয়ার পর এখন যদি আমি কি কনসোল লগ যদি করে নিচে দেখি, দেখো এখানে কি আসছে, সে একটা কিছু রিটার্ন করে ফেলছে, তাই না? আগে কি পেন্ডিং ছিল না, এখন কি সে অনেক কিছু দিছে না? আমি যদি এই অবজেক্টটাকে একটু ভাঙি, তুমি দেখতে পারো এখানে অনেক কিছু আছে, বডি আছে, এই যে বডির মাঝখানে, তারপরে তোমার এখানে হেডার আছে, তারপরে ওকে আছে, ট্রু আছে, তারপরে তুমি এটা রিডাইরেক্ট আছে, স্ট্যাটাস কোড আছে 200, তারপরে কোন ইউআরএল থেকে আমি ডাটাগুলো নিচ্ছি সেগুলো বলে দিছে, তাই সে, তাই না? তো এটাকে তুমি এখন কি করবা, যে আমি রেসপন্সটাকে এই জেসনে কনভার্ট করে ফেলবা, যে কি জেসন ফাইলে তুমি কনভার্ট করে দাও। এখন আমি ডাটাকে জেসন ফাইলে কনভার্ট করে, আমি যদি এখন বলে এখানে, যে এখান থেকে এটা কনভার্ট হয়ে আসার পর, সে এই ওয়েট দেওয়ার কারণে কি করবে, সে যে এটার সামনে যখন এই ওয়েট দিয়ে দিছি, সে এটাকে কল করবে, কল করার পর যখন সে ডাটাটা আসবে, আসার পর সে এখানে চলে আসবে। সে চলে আসবে, তারপরের লাইনে তো আমি এটাকে ব্যবহার করছি, তাই না? যে এই লাইনটাকে এখানে ব্যবহার করছি না, এই লাইন না আসলে তো এই লাইন কাজ করবে না, কাজ করবে? সো এই লাইনটাকে এখানে ব্যবহার করে ডট লিখে জেসন লিখছি, জেসন লেখার পর আমি এই ডাটাটাকে এখানে লিখবো, যে ডাটা, ডাটা লেখার পর যদি সেভ করি, সেভ করব না, আগে আমি তার আগে কি করব, যে এখানে একটু এই যে রেসপন্স ডট জেসন, যে রেসপন্সটা আসছে এটাকে আমি কি করতেছি, জেসন ফাইলে কনভার্ট করতেছি। সেটা কনভার্ট করার জন্য কি একটা সময়ের প্রয়োজন আছে না? তো সময়ের প্রয়োজন, আমি বলি যে তুমি আমার জন্য একটু 1 সেকেন্ড অপেক্ষা করো, তার জন্য তাকে কি বলতে হবে, এ ওয়েট করতে হবে না, যে না তুমি একটু অপেক্ষা করো, সে কি বুঝবে? সে কি তোমার আমার কথা বুঝে?
না, সে বোঝে না, তার প্রোগ্রামিং এর ভাষা সে বোঝে। যে আমি জাস্ট এখানে ওয়েট করে দিলাম, এখন যদি আমি কনসোল লগটা নিচে দেখি, জাস্ট দেখো এখানে কিন্তু 12টা অ্যারের মাঝখানে চলে আসছে। তো তুমি যদি দেখো যে এই অ্যারের মাঝখানে কিন্তু এই যে প্রত্যেকটা এলিমেন্টটাকে সে ভাগ ভাগ করে দিচ্ছে, দেখছো? তো এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া যে এই এলিমেন্টটাকে আমি কি করব, যে প্রত্যেকটাকে ছবিটাকে আমি দেখাবো, একটা একটা করে দেখাবো, তার জন্য কি করতে হবে, আমাকে ফর ইচ ইউজ করতে হবে না? সো আমি যদি এখানে ফর ইচে যাই, যে আমি এটাকে বলতেছি যে তোমাকে আমি লুপ করবো, এখন কি করব, লুপ চালাবো একটা, যে ফর ইচ জাস্ট এখানে আমি কি নেম দিছি, এখানে যেহেতু ফুডস নামে আমি পাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে ডাটা নেমটা চেঞ্জ করে দিয়ে এখানে ফুডস লিখে দিলাম। যে অনেকগুলো ফুডস আছে, তুমি চাইলে এখানে যে নেমে দিবা সেই নেম দ্বারা তোমাকে ম্যাপ করতে হবে বা ফর ইচ করতে হবে। সো এখানে দিলাম যে কি লিখলাম, যে ফুডস, ফুডস লেখার পর এখানে ডট দিলাম, ডট দেওয়ার পর তোমাকে কোনো কিছু সাজেশন দিবে না, তুমি কি করবা, এই যে ফর ইচ ই এ সি এইচ, এইচ লেখার পর তুমি এখানে কি করবা, প্রথম ব্র্যাকেট দেওয়ার পরে এখানে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। সো এখানে ফাংশনের মাঝখানে তুমি এখানে লিখলা যে যেহেতু একটা একটা করে ফুড দেখাবে, তুমি এখানে কি বলবো, যে ফুড নেমে দিলা, সিঙ্গেল একটা ফুড নেমে দিলা। দেওয়ার পর তুমি এখানে এই যে ইকুয়াল চিহ্ন দিয়ে একটা গ্রেটার দেন চিহ্ন দিয়ে তুমি এখানে কনসোল লক করবে যে আসলে সে কি দেখায় কিনা। সো তুমি যদি এখান থেকে ফুডটাকে তুমি যদি লক করো, আর তুমি যদি এখানে সেভ করো, তুমি যদি এখানে কনসোলে যাও, যাওয়ার পর দেখো প্রত্যেকটাকে সে কিন্তু আলাদা আলাদা করে দিয়ে দিছে, দেখছো? যে প্রথমে বলছে যে নেম, নেমের মাঝখানে তুমি যদি আপ করো, দেখো যে চারটা জিনিস তোমাকে দিয়ে দিচ্ছে, তাই না? যে ক্যাটাগরি, ইমেজ, ইজ ভেজিটেরিয়ান, নেমস দিয়ে দিছে না? সো তুমি যদি বলো যে না আমি শুধু তার লিঙ্ক গুলাই চাই, সেক্ষেত্রে তুমি এখানে কি করতে পারো, যে এই ইমেজটাকে এখান থেকে কপি করে নিয়ে জাস্ট অবজেক্টকে দিয়ে স্ট্রাকচার করতে গেলে কি করতে হয়, সো এখানে তার আগে ডট, তারপরে ডট দিতে হয় না? সো এখানে ডট দিয়ে যদি আমি বলে দেই যে এই যে ইমেজ, এখন যদি আমি সেভ করি, দেখো নিচে কি চলে আসবে, জাস্ট ইমেজের লিঙ্ক গুলো চলে আসতেছে। আর আমি যদি এখানে একটু আগে আমি আমার এখানে চলে যাই, যার পর আমি যদি এখানে বলি যে তার নেম গুলো নিব, আমি কি ছোট হাতের নেম লিখবো, জাস্ট এখানে তুমি এই যে এটাকে কপি করে নিবা, সুন্দর করে কপি করে নিবা। নেওয়ার পর আমি যদি এখানে ইমেজটাকে সরাই দিয়ে এই যে ফুডের পর ডট দিয়ে যদি বলে দেই যে ইমেজ নেম, এখন যদি আমি চাপ দেই, যদি আমি আমার টার্মিনালে দেখি, দেখো তার পিৎজা, বার্গার, পাস্তা, সালাদ যা আছে সে কিন্তু ডি স্ট্রাকচার করে করে ফেলছি, মানে এগুলো আসতেছে। এখন আমাদের সেটা না, আমাদের কথা হলো যে আমরা একটা কি করব, যে প্রত্যেকটার জন্য তো বারবার একটা করে ইমেজ ট্যাগ ইউজ করা তো পসিবল না, বারবার করা একটু কি অনেক সময় সাপেক্ষ ব্যাপার না, যদি 100টা থাকে 100টা কি করা যাবে? সো তার জন্য আমরা একটা ইউজ করব, কিভাবে, যে এই যে লুপ চালাইছি, এর মাঝখানে আমরা বলে দিব এখান থেকে এটাকে সুন্দর করে কেটে দিয়ে কার্লি ব্র্যাকেট দিব, তার মানে আমরা কি দুই তিনটা লাইন লিখবো, আমরা একটা এলিমেন্ট বা একটা বক্স ক্রিয়েট করব, কিভাবে, যে কনস্ট্যান্ট এখানে বলে দিব যে বক্স, বক্স ইকুয়াল টু দিয়ে বলে দিলাম যে ডকুমেন্টস, তারপরে বলে দিব যে ক্রিয়েট এলিমেন্ট, যেহেতু আমরা একটা ডিফ তৈরি করব, ক্রিয়েট এলিমেন্ট দেওয়ার পর এখানে কি ডাবল কোটেশন দিয়ে বলে দিলাম যে ডিফ, ডিফ দেওয়ার পর এখানে এই যে আমি কমা দিলাম, কমা দেওয়ার পরে আমি এখন কি করব, যে এই ডিভ এর বক্সের মাঝখানে কি থাকবে, জাস্ট আমরা বলতেছি যে বক্সটাকে একটা শেপের মাঝখানে রেখে দিই, কি শেপের মাঝখানে রেখে দিব, যে বক্স একটা বর্ডার দিয়ে স্টাইল দিয়ে দিই, স্টাইল ডট বর্ডারই দিয়ে দেই, বর্ডার দেওয়ার পর ইকুয়াল দিয়ে বলে দিলাম কি ডাবল কোটেশন দিয়ে এখানে বলে দিলাম যে তুমি 2 পিক্সেল হও, সলিড হও, তারপর করে দেবো কি গ্রেন হও তুমি। সো গ্রিন হওয়ার পর এখন যদি আমি সেভ করি, সেভ করার পর কি এই বক্সের মাঝখানে আসলে আমি কি দিব, তো এটা দিতে গেলে আমি কি লিখতে হবে, যে বক্সটাকে ধরতে হবে না আগে। সো বক্সটাকে ধরার পর আমি এখানে বলে দিব ইনার এইচটিএমএল ইকুয়াল দিয়ে তারপরে কি দিব, এই যে আমার ট্যাবের উপরে কি একটা চিহ্ন আছে না, ডাইনামিক ভ্যালু দিতে গেলে ব্যবহার তুমি যদি করতে চাও, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এখানে একটা সিঙ্গেল ক্যারেট ব্যবহার করতে হবে। সো সিঙ্গেল ক্যারেট ব্যবহার করার পর ইমেজ কিভাবে লিখতে হয়, জাস্ট এভাবে লিখতে হয় না, আই এম জি তারপরে এসআরসি এভাবে লিখতে হয় না। সো তুমি চাইলে এভাবে লিখতে পারো, আবার তুমি যদি একটু বেশি পণ্ডিত হও বা বেশি চালাক যদি হও, তুমি কি করবে, এখানে আই এম জি লিখবা, যে তোমার কাজটা তুমি সহজ করে লেখার জন্য তুমি এখানে বলে দিচ্ছ যে উইথ 500 এবং তুমি হাইট বলে দিলা কত, যে 30 দিলা, আর তুমি এখানে বলে দিলা যে তুমি লেজি লোডিং দিতে পারো, বা তুমি এখানে বলে দিতে পারো যে ফুডস সেভ, এটাকে তুমি এখান থেকে কি করবা, কাট করে নিবা, কন্ট্রোল এক্স, এখানে তুমি রাখিও না, সেখানে তুমি কন্ট্রোল এক্স করে নিয়ে এখান থেকে তুমি ভ্যানিশ করে নিলা। জাস্ট তুমি এখানে কি করবা, যে এই যে কার্টের মাঝখানে তুমি জাস্ট এটাকে পেস্ট করে দিবে, তার মানে কি তোমার কাজটা সহজ করে দিল না সে,
যে ওইখান থেকে বারবার হাতে লেখার থেকে সাজেশন দিচ্ছেন, আমি যেখান থেকে সাজেশন দিচ্ছি ওইখান থেকে খুব তাড়াতাড়ি করে ফেললাম। জাস্ট এখানে আমাকে ডাইনামিক ভ্যালু দিতে গেলে কি করতে হয়, আমাকে একটা ডলার সাইন দিতে হয়, তাই না? সো ডলার সাইন দেওয়ার পর আমি কি করতে হবে, একটা কার্লি ব্র্যাকেট দিতে হবে। সো কার্লি ব্র্যাকেট দেওয়ার নিয়ম কি, শিফট চাপ দিয়ে তুমি সেকেন্ড ব্র্যাকেটটা নিয়ে আসবা। এখন কি এখানে কালার চেঞ্জ হয়ে গেল না? এখন তুমি যে এখানে যে ফুডস আছে, এই ফুডসটাকে তুমি এখানে দিলা। ফুডসটা দেওয়ার পর তুমি এখানে কি সোর্সের মাঝখানে কি তুমি কি অবজেক্ট দিতে পারো না, তুমি এখানে লিংক দিবা? লিংক দিবা না তুমি? সেই লিংকটাকে তুমি যদি যাও যে এখানে কি নেমে দেওয়া আছে, জাস্ট এখানে কি নেমে দেওয়া আছে, ইমেজ, আইএমএচ, তুমি এই যে কোটেশনটা বাদ দিয়ে জাস্ট লেখাটাকে তুমি এখানে কপি কপি করে নিলা। বা তুমি টার্মিনালে যদি কনসোল লক করে থাকো সেখান থেকে তুমি নিতে পারো। সো এখানে তুমি ডট দিলা, ডট দেওয়ার পর এখানে ভি দিলা, ভি দেওয়ার পর সেভ করলা। এখন সেটাকে যদি আমি দেখাইতে চাই, যে আমি ওই দেখাতে গেলে কি করতে হয়, প্রথম আমি যদি বডিতে দেখাতে চাই, ডকুমেন্টস ডট বডি ডট কি অ্যাপেন্ড চাইল্ড, তারপর যদি আমি এখানে বলে দিই যে বক্স, এই যে সেভ করে দেই। এখন তুমি যদি একটু দেখো যে এখানে যদি আমি চাপ দেই, দেখো কিন্তু এই যে পিকজা তারপরে অন্যান্য যা কিছু আছে সবকিছু এখানে একটা একটা করে বক্স করে নিচে দিয়ে দিচ্ছে, তাই না? সো তার মানে কি, যে সে ছবিগুলা এই বক্সের মাঝখানে না দিয়ে এর নিচে নিচে দিয়ে দিচ্ছে। সো এখন আমাদের প্রশ্ন হলো যে না, আমরা এটাকে বক্সের মাঝখানে দিব কিভাবে? তার জন্য এই যে আমাদের এই ডকুমেন্ট বডিটাকে ইউজ করব না। আমরা যে একটু আগে কি করছি, এই যে বক্স কন্টেইনার নামে একটা কি ডিভ নিছিলাম না? সো আমরা চাচ্ছি যে এই ডিভের মাঝখানে রাখার জন্য আমি এখানে বক্স কন্টেইনার লিখলাম। লেখার পর এখানে বলবো যে অ্যাপেন্ড লিখবো, যে প্যাটের ভিতরে যাও, তুমি যাওয়ার পর বললাম যে তুমি এখানে বলে দিবা যে যে বক্স নামে যেটা আছে ওইটাকে তুমি এর প্যাটের মাঝখানে চালাও। অবশ্যই সেটা কার মাধ্যমে লিখতে হবে, এই তোমার লুপের মাঝখানে লিখতে হবে, ঠিক আছে? যে ফর ইচ এর মাঝখানে লিখতে হবে। সেভ করলাম। এখন যদি যাই, দেখো এখানে কিন্তু এই যে বর্ডার কিন্তু নিচে আছে। সো তুমি যদি এখানে আমি যদি একটু প্যাডিং দেই, এখানে যদি আমি একটু বলি যে প্যাডিং দিব, জাস্ট প্যাডিং দিলে তুমি বুঝতে পারবে। প্যাডিং 20 পিক্সেল দিয়ে দিলাম, শেষ চতুর্দিক 20 পিক্সেল আসবে। তো এখন যদি চাপ দেই, দেখো এখানে কিন্তু এই যে বক্সের মাঝখানে কিন্তু সে চলে আসছে, তাই না? তো এখন তুমি চাচ্ছ যে এটাকে এই যে তুমি কলম আকারে নিবা বা তিনটা আকারে তুমি দেখাবা। সো তুমি চাচ্ছ যে এই ইমেজ গুলাকে তুমি একদম 100 করে দেওয়ার জন্য তুমি কি করতে পারো, যে এই যে এখানে তুমি স্টাইল লিখছো না, এখানে তুমি আইএমজি লিখে জাস্ট এখানে কার্লি ব্র্যাকেট দিয়ে তুমি বলে দিতে পারো যে উইথ 100% করে দিতে পারো। সো এখানে 100% করে দিয়ে সেভ করে দিলা। সেভ করে দেওয়ার পর তুমি এখানে চলে আসলো। এখন তুমি এখানে বলে দিতে পারো যে তুমি এখানে কি করবা, যে ডিসপ্লে, তুমি বলে দিতে পারো যে গ্রিড, গ্রিড দেওয়ার পর তুমি এখানে বলে দিতে পারো যে গ্রিড টেমপ্লেট কলাম, তারপরে কি লিখবা, তুমি এখানে রিপিট লিখবা। রিপিট লেখার পর তুমি এখানে কি লিখবা, যে কয়টা করে থাকবে, তিনটা করে দেখায়, তাই না? সো 3 দিলাম, 3 দেওয়ার পর কি 1 এফ আর, তারপরে তুমি গ্যাপ বলে দিলাম, যে গ্যাপ দিবা তুমি কত, যে 10 পিক্সেল করে তুমি গ্যাপ দিবা। সো এরপর যদি আমি সেভ করি, দেখো এটা কিন্তু এই যে তিনটা করে কলাম আকারে চলে আসছে। এখন তুমি চাইলে কিন্তু এটাকে কি করে ফেলতে পারো, সো তুমি চাইলে এটাকে তুমি রেডিয়েন্স দ্বারা একটু ঘষা মাজা করে একটু সৌন্দর্য বাড়াইতে পারো, ঠিক আছে? সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে এতটুক তুমি করে ফেলতে পারবা, তাই না? সো এতটুকু কিন্তু খুবই করা সহজ। যে তুমি কিভাবে করছো, তুমি যদি এখানে দেখি যে আমাদের আগে ছিল অ্যারে ছিল, বাট আমাদের এখন অ্যারে নেই, আমরা ব্যাকএন্ড থেকে ডাটা নিয়ে আসতেছি। জাস্ট তোমাকে কি করতে হচ্ছে, যে তুমি এটা দ্বারা আইডি ধরে ফেলছো, এখান থেকে তুমি ফেচ করতেছো, তারপরে তুমি এখানে এই ওয়েট দ্বারা এটাকে তুমি কল করতেছো, এভাবে তুমি এটা করতেছো। সো এখন তুমি এটা নিজে নিজে করার একটু ট্রাই করো, ঠিক আছে?